নমস্কার, গ্লোরি ফান বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ বেশ কয়েকটি দিন পর আমি আবার আমার প্রতিবেদনটি উপস্থাপনা করতে চলেছি। মাঝের কয়েকটি দিন আমি প্রতিবেদন উপস্থাপনা করতে পারিনি, কারণ আমার বিশেষ কাজের জন্য আমি একটু ব্যস্ত ছিলাম। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আজ আমার প্রতিবেদনের বিষয়বস্তু হলো চন্দ্রাভিযান ও আর্টেমিস 2 মিশনের বিস্তারিত আলোচনা। এই প্রতিবেদনটিকে আমি দুটি খণ্ডে বিভক্ত করেছি, কারণ এই চন্দ্রাভিযান নিয়ে এখন পর্যন্ত মানবজাতির সমস্ত যতগুলি চন্দ্রাভিযান হয়েছে তার বিস্তারিত আলোচনা এবং আর্টেমিস 2 এর প্রযুক্তিগত দিক এবং পৃথিবীর কক্ষপথ থেকে চন্দ্রের কক্ষপথে যাওয়া, চন্দ্রের কক্ষপথে পৃথিবীতে ফেরত আসা পর্যন্ত বিস্তারিত আলোচনা আমি আমার এই দুটি খণ্ডে করব। তাই মনোযোগ দিয়ে দুটো প্রতিবেদনই শেষ পর্যন্ত শুনবেন, এবং এখানে অনেক তথ্য ভরপুর এই প্রতিবেদন দুটি, যা আপনাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করবে, আমি কথা দিতে পারি। শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিবেদনগুলি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসি আজকের প্রতিবেদনে। আচ্ছা, কখনো রাতে জোছনায় মহাকাশের দিকে তাকিয়ে দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন। দেখবেন রাতের মহাকাশের দিকে তাকিয়ে থাকলে মনে হয় মহাকাশের মধ্যে কত রহস্যে পরিপূর্ণ। আর আমরা, অর্থাৎ মনুষ্য জাতি, কোনো রহস্য আছে জানলে সেটি শেষ না দেখে বা সেটি রহস্যভেদ না করে আমরা ক্ষান্ত হই না। মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট সাফল্য হচ্ছে মহাকাশের রহস্য ভেদ করে চন্দ্রাভিযান বা চাঁদের মাটিতে পা রাখা। চাঁদে পা রাখা বা চন্দ্রাভিযান শুধু মানুষের প্রযুক্তিগত সাফল্য নয়, এটি মানুষের কৌতূহল, মানুষের সাহস এবং অজানাকে জানার অদম্য ইচ্ছার একটি প্রতীক। 2026 সালের এপ্রিল মাসে দীর্ঘ 50 বছরের বেশি সময়ের পর মানুষ আবার চাঁদের পথে পাড়ি দিয়েছে। এক নতুন আশা, নতুন স্বপ্ন এবং নতুন প্রযুক্তির হাত ধরে শুরু এই যাত্রা। এই ঐতিহাসিক চন্দ্রাভিযানের নাম আর্টেমিস 2। আর্টেমিস 2 শুধুমাত্র একটি স্পেস মিশন নয়, এটি মানবজাতির দীর্ঘতম, সবথেকে কঠিন এবং গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন। আজ আমরা এর পুরো কাহিনীটি জানব। কেন এই 50 বছরের দীর্ঘ বিরতি ছিল? কেন এই মিশনটি শুধু চাঁদের গল্প নয়, বরং তার চেয়েও অনেক বড় কিছু? এটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। আপনারা যদি চাঁদের দিকে রাতের আকাশে তাকিয়ে থাকেন, চাঁদ দেখে থাকেন, নিশ্চয়ই দেখেছেন, দেখবেন মনে হয় যেন চাঁদটা আমাদের থেকে অনেক দূরে। আসলে চাঁদ পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে অবস্থিত। চাঁদে পৌঁছানোর প্রতিযোগিতা শুরু হয় মূলত কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধের সময় থেকে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া 1959 সালে প্রথম লুনা 2 মহাকাশযান, যা মানবসৃষ্ট একটি বস্তু হিসাবে চাঁদের মাটিতে পৌঁছে ইতিহাস গড়েছিল। এরপর শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশ প্রতিযোগিতা। সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া 1959 সালে তাদের লুনা 2 প্রথম মানবসৃষ্ট বস্তু চাঁদের মাটি স্পর্শ করে। এটি হার্ড ল্যান্ডিং ছিল। তবে 1966 সালে লুনা 9 এর মাধ্যমে, যেটি সফট ল্যান্ডিং করায় এবং সফলভাবে সফট ল্যান্ডিং করিয়ে ইতিহাস গড়ে রাশিয়া। যুক্তরাষ্ট্র কেন পিছিয়ে থাকবে? শুরু হয় মহাকাশ প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যে সফলভাবে মানুষকে চাঁদে পাঠাতে সক্ষম হয়েছিল। 1969 সালে অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে নীল আর্মস্ট্রং এবং বাজ অ্যালড্রিন প্রথম
মানুষ হিসাবে চাঁদে পা রাখেন। এখন পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র 6টি সফল চন্দ্রভিযান মানববাহী মিশন পরিচালনা করেছেন এবং তাদের মধ্যে তারা 12 জন মানুষকে চাঁদের মাটিতে পদার্পণ করিয়েছেন। অ্যাপোলো প্রোগ্রাম 1968 থেকে 1972 আমেরিকা যুক্তরাষ্ট্র অ্যাপোলো প্রোগ্রামের মাধ্যমে মোট 24 জন অ্যাস্ট্রোনটকে অর্থাৎ নভোচারীকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করিয়েছিলেন। তাদের মধ্যে 12 জন চাঁদের মাটিতে পদার্পণ করেন, বাকি 12 জন যানে থেকে অর্থাৎ চন্দ্রযানের থেকে চাঁদকে প্রদক্ষিণ করে। জন ইয়ং, ইউজিন সারনান এবং জিম লেভেল এই 3 জন অ্যাস্ট্রোনট 2 বার করে মহাকাশে চাঁদে অভিযান করে। নাসার সাম্প্রতিক যে অ্যাটমিস 2 এই মিশনে 4 জন নভোচারী অর্থাৎ অ্যাস্ট্রোনট চাঁদের পাশ দিয়ে উড়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করে, যা গত 50 বছরের বেশি সময় পর প্রথম কোনো মানববাহী চন্দ্রাভিযান। আর কোন কোন দেশ চন্দ্রাভিযান করেছে? 2013 সালে চীন চ্যাংই 3 মিশনের মাধ্যমে চীন চাঁদে সফলভাবে মহাকাশযান এবং রোভার নামায় এবং 2019 সালে তারা প্রথম দেশ হিসাবে চাঁদের ফার সাইড অর্থাৎ সবচেয়ে উল্টো পিঠে দূরবর্তী পিঠে মহাকাশযান চ্যাংই 4কে সফলভাবে অবতরণ করিয়ে নতুন রেকর্ড স্থাপন করে। আমরা ভারতবাসী, ভারতও পিছিয়ে নেই মহাকাশ অভিযান বা চন্দ্রাভিযানে। ভারত 2023 সালের 23শে আগস্ট চন্দ্রযান 3 মিশনের মাধ্যমে বিশ্বের 4র্থ দেশ হিসাবে চাঁদে পৌঁছায় এবং ভারতই প্রথম দেশ যে দুর্গম দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়। এরপরে জাপান 2024 সালের জানুয়ারি মাসে তাদের স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন অর্থাৎ স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন বা মুন স্নাইপার সফলভাবে চাঁদে অবতরণ করতে সক্ষম হয়। এর মাধ্যমে জাপান চাঁদে পা রাখা 5ম দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। অন্যান্য দেশ বা সংস্থা যারা চন্দ্রাভিযানে অংশগ্রহণ করেছে বা চন্দ্রাভিযানের ক্ষেত্রে তাদের উপস্থিতি বজায় রেখেছে তারা হচ্ছে সরাসরি তারা সফট ল্যান্ডিং না করলেও কক্ষপথে পরিভ্রমণ বা হার্ড ল্যান্ডিং করিয়ে হার্ড ইম্প্যাক্টের মাধ্যমে চাঁদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছে। এরকম দেশগুলো হচ্ছে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ, তাদের স্মার্ট 1 মিশন চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেছে। এছাড়া ইসরায়েল, লুক্সেমবার্গ, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়া তাদের চাঁদের কক্ষপথে যান পাঠিয়েছে বা বেসরকারিভাবে অবতরণের চেষ্টা করেছে। মানব জাতির জন্য চন্দ্রাভিযান মহাকাশ জয়ের একটি প্রবেশদ্বার। চাঁদ এখন কেবল পৃথিবীর রূপালী উপগ্রহ নয়, চাঁদ এখন বর্তমান এবং ভবিষ্যতের মহাকাশ গবেষণার মূল ভিত্তি। বিশেষ করে চাঁদের দক্ষিণ মেরু নিয়ে গোটা বিশ্বের মধ্যে কাড়াকাড়ি চলছে, কারণ চাঁদের দক্ষিণ মেরুতে বরফের অস্তিত্ব পাওয়া গেছে। চাঁদের গর্তে এই যে বরফের জমাটবদ্ধ বরফ, তা থেকে শুধু পানীয় জলই নয়, এই পানীয় জল অর্থাৎ জলকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যাবে, যা আমাদের শ্বাস নিতে অর্থাৎ প্রাণের সঞ্চার ঘটাতে সাহায্য করবে বা প্রাণের সন্ধান দেবে, এবং হাইড্রোজেন যা রকেটের জ্বালানি হিসাবে কাজ করবে। চাঁদে হিলিয়াম 3 মতো একটি অত্যন্ত বিরল এবং মূল্যবান উপাদান রয়েছে। ভবিষ্যতে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে এইটিকে দিয়ে দূষণমুক্ত প্রচুর শক্তি উৎপাদন করা সম্ভব, যা মানব জাতির জ্বালানি সংকট মেটাতে সক্ষম। এছাড়াও চাঁদ হতে পারে একটি লজিস্টিক হাব অর্থাৎ মঙ্গল গ্রহে যাওয়ার একটি স্টপেজ, গভীর মহাকাশ গবেষণার কেন্দ্র, কারণ পৃথিবী থেকে ভারী রকেট উৎক্ষেপণ করা অত্যন্ত ব্যয়বহুল
এবং কারণ না মাধ্যাকর্ষণ শক্তির জন্য। কিন্তু চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি কম হয় পৃথিবীর থেকে, সেখানে থেকে মঙ্গল গ্রহ বা গভীর মহাকাশে মহাকাশযান পাঠানো অনেক সহজ এবং সাশ্রয়ী হবে। নাসার আর্টেমিস মিশন এবং ভারতের যে চন্দ্রযান-3 এদের সাফল্যের পর এই সম্ভাবনাগুলো এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে। মানুষ প্রথম 1969 সালে চাঁদের মাটিতে পা রেখেছিল। নীল আর্মস্ট্রং আর বাজ অলড্রিন যে মুহূর্তে চাঁদের মাটিতে পা রাখেন, গোটা বিশ্ব রুদ্ধশ্বাসে একটি ছোট্ট টিভি স্ক্রিনের দিকে তাকিয়েছিল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাপোলো 11 এর মিশনের মাধ্যমে এই ঐতিহাসিক যাত্রা শুরু হয়। 1969 সালের 16 জুলাই যাত্রা চন্দ্রাভিযান শুরু হয় এবং 20 জুলাই নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পদার্পণ করেন। তার ঠিক 19 মিনিট পরে বাজ অলড্রিন দ্বিতীয় মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন। নীল আর্মস্ট্রং এই সময় একটি খুব উল্লেখযোগ্য কথা বলেছিলেন। তিনি বলেছেন, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর এ ম্যান, ওয়ান জায়ান্ট ল্যাপ ফর ম্যানকাইন্ড। একটি ছোট্ট পদক্ষেপ একজন মানুষের পক্ষে, কিন্তু মানব জাতির জন্য এটি একটি বড় বা বিশাল লাভ। তারা এই অ্যাপোলো 11 মিশনের তারা ইগল নামক একটি লুনার মডিউল করে চাঁদের সি অফ ট্র্যাঙ্কুইলিটি নামক স্থানে অবতরণ করে। তারা চন্দ্রপৃষ্ঠে প্রায় 2.5 ঘন্টা মতো তারা সময় কাটান, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং 21.5 কেজি চাঁদের পাথর বা মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসেন। 1969 থেকে 1972 সালের মধ্যে এই অ্যাপোলো মিশনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র নাসার পরিচালিত এই অ্যাপোলো মিশনের মাধ্যমে কর্মসূচির অধীনে মোট 6 বার মানুষকে চাঁদে অবতরণ করান। এই সময় অ্যাপোলো 11, অ্যাপোলো 12, অ্যাপোলো 14, অ্যাপোলো 15, অ্যাপোলো 16 এবং অ্যাপোলো 16 মিশনের মাধ্যমে মোট 12 জন অ্যাস্ট্রোনটকে অর্থাৎ নভোচারীকে চাঁদের মাটিতে পদার্পণ করিয়ে চাঁদের মাটিতে হাঁটার একটা বিরল কৃতিত্ব অর্জন করেন। অ্যাপোলো 13 এই মহাকাশযানটি যান্ত্রিক ত্রুটির কারণে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পারেনি। শেষবার 1972 সালে অ্যাপোলো 17 এর অ্যাস্ট্রোনট বা নভোচারীরা চাঁদে নেমেছিলেন, তারপর সব থমকে গেছিল। অ্যাপোলো 17 এর পর প্রায় 5 দশক অর্থাৎ প্রায় 50 বছরের বেশি চাঁদের কোনো অভিযান হয়নি, কেউ চাঁদে যায়নি। কিন্তু কেন হঠাৎ কেন থেমে গেল এই চন্দ্রাভিযান? টাকা ছিল, প্রযুক্তি ছিল, তাহলে কি ইচ্ছা শক্তির অভাব ছিল? এর উত্তরটি কিন্তু বেশ জটিল। কারণ আমেরিকা চন্দ্রাভিযানের উদ্দেশ্য ছিল ভূ রাজনৈতিক এবং প্রযুক্তিগত আধিপত্য প্রতিষ্ঠা করা, এবং সেই লক্ষ্যে যখন তারা যখন চাঁদে মানব জাতির অর্থাৎ মানুষের পদার্পণ ঘটায়, তারা সেই লক্ষ্য অর্জন করে এবং সেই লক্ষ্য অর্জিত হওয়ার পর রাজনৈতিক উৎসাহ ও জনস্বার্থ হ্রাস পায় এবং ভবিষ্যতে চন্দ্রাভিযানের জন্য বরাদ্দ অর্থও কমে যায়। এছাড়াও ভিয়েতনামের যুদ্ধ, আর্থিক সংকট, আরও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাব, সব মিলিয়ে এক অস্থির অসময় গেছে। তারপর এলো স্পেস শাটল প্রোগ্রাম, যা কেবল পৃথিবীর কক্ষপথের মধ্যেই ঘুরপাক খেতে থাকলো। 1986 সালে পৃথিবীর কক্ষপথে এই চ্যালেঞ্জার ট্র্যাজেডি লঞ্চের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শাটলটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। 7 জন অ্যাস্ট্রোনট এই শাটলের মধ্যে ছিল। 7 জন অ্যাস্ট্রোনটের প্রাণ যায়, অর্থাৎ তারা মৃত্যুবরণ করেন। এরপর 2003 সালে
কলম্বিয়ায় ঘটে আরও একটি দুর্ঘটনা। একের পর এক ধাক্কায় মনোবল ভেঙে যায়, কিন্তু আমরা মানুষ, আমরা হার মানতে শিখিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিকরা এবং মানবজাতির সবাই বুঝতে শিখেছে যে চাঁদই ভবিষ্যতে মহাকাশ গবেষণার মূল চাবিকাঠি। এখন এই উপলব্ধি থেকে শুরু হয় আর্টেমিস প্রোগ্রাম। গ্রিক মাইথোলজি অনুযায়ী আর্টেমিস হচ্ছেন সূর্য ও জ্ঞানের দেবতা অ্যাপোলোর যমজ বোন। সেই সাথে তিনি চাঁদ এবং শিকারের দেবী। এই প্রোগ্রামের মূল লক্ষ্য ছিল আবার মানুষকে চাঁদে পাঠানো, চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণা কেন্দ্র স্থাপন করা বা গবেষণা করা, স্থায়ী ঘাঁটি তৈরি করা এবং স্থায়ী ঘাঁটি তৈরির একটা সম্ভাবনা যাচাই করা, ভবিষ্যতে সেখান থেকে মঙ্গল গ্রহে যাওয়ার একটা প্রস্তুতি করা। প্রথম ধাপ ছিল আর্টেমিস 1, মানুষ্যবিহীন একটি পরীক্ষা মিশন, যেটি 2022 সালের 16ই নভেম্বর ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় সফলভাবে। চন্দ্রাভিযান শেষে 25 দিন পরে 11ই ডিসেম্বর অর্থাৎ 16ই নভেম্বর এটি 2022 সালে উৎক্ষেপণ করা হয়েছিল আর্টেমিস 1, এবং 25 দিন পর 11ই ডিসেম্বর মহাকাশযান ওরিয়ন ক্যাপসুলটি সফলভাবে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল চাঁদে মানুষ পাঠানোর পূর্বে রকেট এবং মহাকাশযানের নিরাপত্তা পরীক্ষা করা, ভবিষ্যতে মানব মিশনের সম্ভাবনা যাচাই করা। এরপরে এলো সেই ঐতিহাসিক আর্টেমিস 2 মিশন, যেখানে মানুষ আবার চাঁদের পথে। আর্টেমিস 2 কি? আর্টেমিস 2 হলো চাঁদের নাসার একটি অভিযান। এটি মূলত একটি পরীক্ষামূলক ফ্লাইট। 4 জন মহাকাশচারী একটি 10 দিনের যাত্রায় চাঁদের উল্টো দিকের পিঠে অর্থাৎ ফার সাইডে উড়ে গেছেন, এবং যা সম্পন্ন হয়েছে আজ পর্যন্ত তৈরি হওয়া মানুষের ব্যবহারের উপযোগী সবথেকে শক্তিশালী রকেটে করে। 10 দিনের এই মিশনে অংশগ্রহণ করেছিলেন 4 জন বিখ্যাত সাহসী অ্যাস্ট্রোনট। 2026 সালের 1 এপ্রিল তারা চড়ে বসেন ওরিয়ন নামক মহাকাশযানটিতে বা ওরিয়ন ক্যাপসুলে। তাদের গন্তব্য ছিল একটাই, চাঁদের কক্ষপথে ভ্রমণ। তাদের লক্ষ্য আরও বড়, মানবজাতির ভবিষ্যৎ নিয়ে তাদের গবেষণা। আজ আমি আর্টেমিস 2 এর বিষয়টিকে 3টি ভাগে আপনাদের কাছে ব্যাখ্যা করব। একটি হচ্ছে মহাকাশযানটি অর্থাৎ আর্টেমিস 2 এর মহাকাশযান, তার মিশনটি এবং ক্রু অর্থাৎ অ্যাস্ট্রোনট বা অভিযাত্রী দলটি নিয়ে। আর্টেমিস 2 ফ্লোরিডার কেনেডি স্পেসের 39B লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয়। এই লঞ্চ প্যাডটি আগেও ব্যবহৃত হয়েছিল। এটি 1960-এর দশকে এখান থেকে অ্যাপোলো 10 এবং অনেকগুলো শাটল মিশন এখান থেকে উৎক্ষেপণ করা হয়। অর্থাৎ আর্টেমিস 2 ফ্লোরিডার স্পেস সেন্টারে 39B লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপিত হয়েছে। এখন আর্টেমিস 2 মহাকাশযান সম্পর্কে আমরা খুব দ্রুত কিছু তথ্য জেনে নিই। পুরো রকেটটি একটি স্পেস লঞ্চ সিস্টেম অর্থাৎ SLS, যাকে আমরা সংক্ষেপে বলছি। স্পেস শাটলের মতো এর দুপাশে দুটি সলিড রকেট বুস্টার আছে এবং মাঝখানে একটি কমলা রঙের কোর স্টেজ আছে। অর্থাৎ আর্টেমিস 2টি দেখতে কেমন ছিল এই মহাকাশযানটি? এই মহাকাশযানের রকেটটি ছিল স্পেস লঞ্চ সিস্টেম SLS। রকেটের ওপরে মহাকাশযানটি বসানো থাকে। রকেটটি কীরকম ছিল না, রকেটের দুপাশে দুটি সলিড রকেট বুস্টার ছিল। রকেটটি ছিল একটি কমলা রঙের কোর স্টেজ। আর্টেমিস 2 এর সলিড রকেট বুস্টারগুলি একটি বিশেষত্ব ছিল। আমেরিকার এবছর 250তম
বার্ষিকী পালনের জন্য এই সলিড যে রকেট বুস্টারগুলো অর্থাৎ কোর স্টেজের দুপাশে দুটি সলিড যে রকেট বুস্টার রয়েছে তার উপরে আমেরিকা 250 লোগো আঁকা হয়েছে। রকেটটির পরবর্তী অংশ হচ্ছে আইসিপিএস, ইন্টারিম ক্রায়োজেনিক প্রপালশন স্টেজ। এর ওপরে রকেটের মূল অংশ অর্থাৎ মহাকাশযানটি ওরিয়ন অবস্থান করে। এই ওরিয়নই হচ্ছে রকেটের প্রধান আকর্ষণ। এই ওরিয়নের মধ্যেই মহাকাশযান মহাকাশচারীরা ছিলেন। এই যে ওরিয়ন মহাকাশযানটি, এটিকে আমরা এর একদম নিচের অংশটি হচ্ছে ইউরোপিয়ান সার্ভিস মডিউল বা ইএসএম, যা শক্তি এবং থ্রাস্ট অর্থাৎ ধাক্কা দেয় ওরিয়ন ক্যাপসুলটিকে চাঁদের দিকে পাঠাতে। স্বভাবত ওরিয়ন মূলত এই অংশটির সাহায্যেই চলাচল করে। এর ঠিক ওপরেই রয়েছে ক্রু মডিউল, যাকে অনেকে ক্যাপসুলও বলে থাকে। এখানেই আমি বললাম যে অ্যাস্ট্রোনট বা নভোচারীরা এর মধ্যে ছিলেন এবং এই পুরো মিশন চলাকালীন এই অ্যাস্ট্রোনটরা এই ক্যাপসুলের ভেতরে থাকবেন এবং ছিলেন। এবং আর্টেমিস 2 শেষ হওয়ার পরে শুধুমাত্র এই ওরিয়ন ক্যাপসুলটি পৃথিবীতে ফিরে আসবে এবং ফিরে এসেছে। এই ক্যাপসুলটির নাম এই অভিযাত্রীরা অ্যাস্ট্রোনটরা যারা এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন তারা এটিকে ইন্টিগ্রিটি এর নাম রেখেছিলেন। সর্বশেষে ওপরে যে টাওয়ারের অংশ রয়েছে সেই টাওয়ারের অংশটিকে বলা হয় লঞ্চ অ্যাবার্ট সিস্টেম, LAS। এই লঞ্চ অ্যাবার্ট সিস্টেমের কাজ কি? মহাকাশচারীদের এটি কিন্তু ব্যবহার করার প্রয়োজন পড়েনি। কখন পড়তো? যদি বড় ধরনের কোনো যান্ত্রিক গোলযোগ হতো বা বিস্ফোরণ ঘটলে এইটি ক্যাপসুলটিকে রকেটের বাকি অংশ থেকে টেনে দূরে সরিয়ে নিয়ে যেতে পারত। আশা করা যায় এভাবে মহাকাশচারীদের জীবন রক্ষা করতে পারত। আর্টেমিস 2 এর মিশনে ব্যবহৃত যে নাসার লঞ্চ সিস্টেম SLS বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট। এই মিশনে রকেটটির ব্লক 1 কনফিগারেশন ব্যবহার করা হয়েছে, যা স্ট্যাচু অব লিবার্টির চেয়েও লম্বা। উৎক্ষেপণের সময় প্রায় 88 লক্ষ পাউন্ড থ্রাস্ট বা শক্তি বা ধাক্কা তৈরি করতে এটি সক্ষম। এই SLS রকেটের মূল প্রযুক্তিগত যে উপাদানগুলি সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে গেছে, চাঁদের কক্ষপথ থেকে আবার পৃথিবীতে ফেরত এসছে, এটা বিস্তারিত আলোচনা করব আমার পরবর্তী প্রতিবেদনে। অনুগ্রহ করে আমার পরবর্তী প্রতিবেদনটা অবশ্যই শুনবেন, যা আপনাদের জ্ঞানের ভাণ্ডারকে নিশ্চিতভাবে সমৃদ্ধ করবে। আপাতত প্রথম খণ্ডে আমি এইটুকুনি ব্যাখ্যা করলাম, বিশ্লেষণ করলাম, আলোচনা করলাম। পরবর্তী প্রতিবেদনে বাকিটি সম্পূর্ণ করব। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। অপেক্ষা করুন পরবর্তী প্রতিবেদনের জন্য অর্থাৎ পরবর্তী খণ্ডের জন্য। থ্যাংক ইউ।